Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি। তার মধ্যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেরকম আইএসএল নিয়ে। তো দেখো, আইএসএল হবে কি হবে না সেই জটটা, সেই ভবিষ্যৎটা কিন্তু এখনও অবধি নির্ধারণ হয়নি। এখনও অবধি আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে কোনো রকম সিদ্ধান্ত আসেনি। এফএসডিএল তাদের শর্ত জানিয়ে দিয়েছে, ইআইএফএফও তাদের শর্ত জানিয়ে দিয়েছে। বাট এই শর্তগুলো কিন্তু চিঠির মাধ্যমে একে অপরকে দিয়েছে। এফএসডিএল ইআইএফএফের যে শর্ত সেটা কিন্তু একদমই খুশি নয়, সেটাতে রাজিও নয়। কিন্তু যাই হোক, দুই পক্ষের মধ্যে চিঠির মাধ্যমে কিন্তু কিছু শর্ত জানানো হয়েছে। কিন্তু এই যে এই দুই পক্ষ একসাথে বসে সামনাসামনি আলোচনা করে তারপর কোনো সিদ্ধান্তে যাবে, সেটা কিন্তু এখনও করেনি। আর তার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু ইআইএফএফ এফএসডিএলের সাথে বসতে পারছে না। এই বিষয়টা নিয়ে নতুন এমআরএ চুক্তিটা নিয়ে কিন্তু বসতে পারছে না, এই একটা কারণে। কিন্তু তাদের শর্তগুলো দুই পক্ষ থেকেই জানানো হয়েছে যে এই শর্ত থাকবে। এবার সেই শর্তগুলো কিভাবে কি হবে সেটা তো সামনাসামনি সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যদিও বা চিঠির মাধ্যমে এখন শর্তগুলো দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময় যখন সামনাসামনি সিদ্ধান্ত নেওয়া হবে সেইগুলো নিয়ে একটা সিদ্ধান্তে এসে তারপরে আইএসএল শুরু হবে। কিন্তু এই বিষয়টার মধ্যে একটা মেন প্রবলেমই এসে দাঁড়িয়েছে, বা মেন প্রবলেম তৈরি করে রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি রায়টা দিয়ে দিত তাহলে এতদিন কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেত। ইআইএফএফের দোষ তো অবশ্যই আছে, কিন্তু ইআইএফএফও চাইছে যে তাড়াতাড়ি এই জিনিসটা মিটে যাক। আর এফএসডিএল তো অনেক দিন আগে থেকেই এই বিষয়টা মেটানোর চেষ্টায় রয়েছে। কিন্তু সব কিছুতেই এখন বাধা সৃষ্টি হয়ে রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারা যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ কিন্তু কিছু করতে পারছে না। তো এরই মাঝে আরও একটা বড় খারাপ খবর চলে এসেছে, সেটা হচ্ছে আইএসএলের 13টা দলের মধ্যে 8টা দল কিন্তু চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি যদি তারা আইএসএল নিয়ে কোনোরকম সিদ্ধান্তে না আসে, মানে এফএসডিএল আর এআইএফএফ, তাহলে আইএসএল নাও খেলতে পারে। এই 8টি দল নিজেদের নাম তুলে নিতে পারে, এরকম একটা চিঠিতে সই স্বাক্ষর করে কিন্তু চিঠিটা দিয়েছে এআইএফএফের কাছে। আর এই 13টা দলের মধ্যে 5টা দল, যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান এবং চেন্নাই এফসি, মুম্বাই সিটি এফসি, এই 5টা দল কিন্তু সেই চিঠিতে তারা কোনোরকম সই স্বাক্ষর করেনি বা তাদের কোনো মতামত জানায়নি। কিন্তু 8টা দল তারা তাদের মতামত জানিয়ে দিয়েছে যদি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আইএসএল তারা খেলবে না, নিজেদের নাম তুলে নেবে। আর আইএসএল এই 8টা দল না খেলে তো আইএসএল আর থাকলোই না। 5টা দলের আইএসএল করলে কোনো লাভ নেই যদি পরবর্তী সময় হয়ে থাকে। আর একটা বিষয় এখানে কি, আর তারা এখন কেন চিঠি দিল সেটার কারণও রয়েছে। কারণ আগস্ট মাসেই কিন্তু যে ট্রান্সফার উইন্ডো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তার আগেই যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু এই 8টা দল তাদের নিজেদের মতো করে দল গোছাতে পারবে না, নতুন ভালো কোচও আনতে পারবে না, প্লেয়ারও সাইন করাতে পারবে না। তো যারা থাকবে তাদেরকে নিয়ে আইএসএল তো তারা খেলতেই পারবে না। তো এই কারণের জন্যই তারা কিন্তু এখন চিঠি দিয়েছে যে এই আগস্ট মাসের আগেই যেন সব কিছু মিটে যায়। তাহলে তারা খুব মানে যদি 10-15 দিনেরও সময় পায় তাহলেও তারা কিন্তু প্লেয়ার সই করিয়ে একটা দল তৈরি করে ফেলতে পারে। কিন্তু সেই সময়টা ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে ভাই আইএসএল আর হবেই না, ধরেই নাও। ট্রান্সফার উইন্ডো যতদিন খোলা আছে আইএসএলের হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। আর ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে আইএসএলও মোটামুটি এই বছর নাও হতে পারে, এটুকু বলতে পারি। তো এই হচ্ছে বিষয়, দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। কিন্তু 8টি দল তারা কিন্তু এরকমই চিঠি দিয়ে জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এই সমস্যা মেটাতে হবে। তো যা হওয়ার কিন্তু এই আগস্ট মাসেই হবে। যদি আগস্ট মাসে পজিটিভ কোনো বিষয় এসে দাঁড়ায়, এইটা নিয়ে কোনো সিদ্ধান্ত আসে, তাহলে কিন্তু আইএসএল দেখতে পারবে, নাহলে কিন্তু আইএসএল এই বছর নাও হতে পারে। তো এরপরে নেক্সট আপডেটগুলো যেটা শেয়ার করব সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি দল কিন্তু একটা প্লেয়ারকে সই করানোর জন্য 99% কথাবার্তা বলে রেখেছে। আর সেই প্লেয়ারটিও খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ এফসি দলের সই করতে চাইছে। কিন্তু ওই যে বললাম যে আইএসএলের এখনও ভবিষ্যৎ যেহেতু নির্ধারিত হয়নি, তাই কিন্তু সইটা হচ্ছেও না। হ্যাঁ, অন্যান্য কিছু কিছু দল আইএসএল হবে কি হবে না এটা ম্যাটার না করে তারা কিন্তু প্লেয়ার সই করিয়ে রাখছে। কিন্তু কিছু কিছু দল এমন আছে যারা প্লেয়ার মানে পছন্দ করেও সই করাতে পারছে না। তো তেমনই হায়দ্রাবাদ এফসি দল 29 বছর বয়সী ব্রাজিলের একটা সেন্টার ব্যাক পজিশনের ফুটবলারটির সাথে কথাবার্তা বলে রেখেছে। আর সেই ফুটবলারটির নাম হচ্ছে রাফায়েল রিভাইরিওর সাথে কথাবার্তা পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে। শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে বা সই স্বাক্ষরটাই বাকি রয়েছে হাতে কলমে। তো সেটা হয়ে গেলেই এই ডিলটা পুরোপুরি ডান। কিন্তু 90% ডিল ডান
হয়ে রয়েছে। জাস্ট আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারছে না, পুরোপুরি ডিলটা ডান করতে পারছে না। তাই সমস্ত কিছুর মূল গোড়া কিন্তু আইএসএল না হলে কিন্তু প্লেয়ারও সই হবে না। কিন্তু এই ফুটবলারটি যদি আইএসএল হয় তাহলে হায়দ্রাবাদ এফসি দলে সই করছে, এটা কিন্তু পুরো চূড়ান্ত খবর। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে, অনেকেই কমেন্ট বক্সে বা অনেকেই মেসেজ করেছো, এটা জানিয়েছো যে রফসান রবিনহোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কেন হচ্ছে না। তাকে তো মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে। তো বলে দিই যে রফসান রবিনহোর ডিল কিন্তু ডান, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার নতুন পুরন যাই হোক প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা জিনিস এই বছর করেছে মোহনবাগান দল, যে তারা কলকাতায় এসে প্র্যাকটিস শুরু হওয়ার আগে তাদেরকে মেডিকেল টেস্ট দিতে হবে। মেডিকেল টেস্টে যদি পাশ করে তাহলেই কিন্তু তাদেরকে প্র্যাকটিসে জয়েন করার অনুমতি দেবে এবং প্র্যাকটিস করবে। আর যদি মেডিকেল টেস্টে পাস না করে তাহলে সেই মেডিকেল টেস্ট যাতে পাস করে সেই অবস্থায় যতদিন না আসছে ততদিন রিহ্যাব সেশন করবে ট্রেনারের সাথে, এটাই কিন্তু বলা হয়েছে। আর নতুন প্লেয়ারদের ক্ষেত্রে যেরকম অভিষেক সিং, তার কিন্তু কলকাতায় এসে মেডিকেল টেস্ট পাস করার পর গিয়েই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়েছে। তো তেমনই কিন্তু রফসান রবিনের বিষয়টাও, তো সে কিন্তু কলকাতায় আসবে 2 কি 3 তারিখের মধ্যে চলে আসবে, তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দেওয়া হবে। আর সে যে ফিটনেসে রয়েছে আপাতত, যেভাবে অনুসরণ করছে ব্রাজিলে, তাতে করে কিন্তু সে 100% কনফার্ম যে মেডিকেল টেস্টে সে পাস করে যাবে এবং তার মোহনবাগান দলেই সে খেলবে। তো এই হচ্ছে রফসান রবিনহোকে নিয়ে আপডেট। নেক্সট আপডেট যেটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে, জামি ম্যাকলারেন 29 তারিখে আসার কথা ছিল এবং মোহনবাগান দিবসে একদম সবার সামনে থেকে সে তার পুরস্কারটি গ্রহণ করবে এরকম কথা ছিল, কিন্তু কথা দেওয়ার পরও সে আসলো না কেন 29 তারিখ, তো এটাও অনেকের প্রশ্ন। বলে দিই যে সে তার ফ্যামিলিগত কিছু কারণের জন্যই সে কিন্তু সময় মতো 29 তারিখে আসতে পারেনি, কিন্তু সে 4ই আগস্ট পুরোপুরি কনফার্ম যে সে 4ই আগস্ট কিন্তু কলকাতায় পা রাখছে। তো এটার পর আরও একটা প্লেয়ারকে নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করি, এটাও তোমাদের মোটামুটি জানার ইচ্ছা ছিল, অনেকেই জানতে চাইছিলে যে সাহাল আব্দুল সামাদ কবে আসবে। তো সাহাল আব্দুল সামাদ কিন্তু আগামীকাল আসছে। মোহনবাগান দলের প্রথম যে ম্যাচ মিনি ডার্বি ম্যাচ 31শে জুলাই হতে চলেছে, এই ম্যাচের দিনই কিন্তু সে কলকাতায় চলে আসবে এবং সেকেন্ড ম্যাচে পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে খেলার জন্য। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সবশেষে, যে মোহনবাগান দলের নতুন আর কোনো বিদেশি প্লেয়ার সাইনিং নিয়ে কোনো কিছু আপডেট আছে। তো দেখো, 7 নম্বর বিদেশি প্লেয়ার মোহনবাগান দল ACL 2 এর জন্য কনফার্ম সই করাচ্ছে বা সই করাবে। তো সেই মতো তারা তাদের কাজ করছে, তারা একটা CDM পজিশনের প্লেয়ার কিন্তু খুঁজছে। এখনও অবধি কোনো রকম নাম জানা যায়নি, কিন্তু এই যে আগস্ট মাস যেটা সামনে আসতে চলেছে আর 1-2 দিন পরেই চলে আসবে, তো সেই ক্ষেত্রে সেই মাসের শেষের দিকে কিন্তু তোমরা নতুন বিদেশি 7 নম্বর বিদেশি নিয়ে পাকাপোক্ত আপডেটও পেয়ে যাবে, কারণ তখন আস্তে আস্তে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার সময় চলে আসবে। তো তখন যদি প্লেয়ার সই করাতে হয় তাহলে সেটার নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আগস্ট মাসে কিন্তু তোমরা পুরোপুরি ফাইনাল আপডেট পেয়ে যাবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।